ধ্বংস হয়ে যাওয়া এক ভবিষ্যৎ পৃথিবী। সভ্যতার সমস্ত চিহ্ন মুছে গিয়েছে সময়ের ধ্বংসস্তূপে। এখন পৃথিবীতে টাকা পয়সার আর কোনো মূল্য নেই, মূল্য আছে শুধুমাত্র বেঁচে থাকার। এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে কোরিয়ার বুকে দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটি উঁচু বিল্ডিং, যেখানে আশ্রয় নিয়েছে শুধুমাত্র পৃথিবীর শেষ কিছু মানুষ। এই বিল্ডিংয়ে খাবার, পানি, ঔষধ সহ সবকিছুর কেনা বেচা হয়, তবে সেগুলো কিনতে প্রয়োজন বিশেষ এক ধরনের ক্যানফুড। আর প্রত্যেকটি ক্যানফুডের পেছনে লুকিয়ে আছে রক্ত, ত্যাগ আর বিশ্বাসঘাতকতা। ধ্বংস হয়ে যাওয়া এই দুনিয়ায় শত্রু শুধু বাহিরের অজানা বিপদ নয়, বরং শত্রু হয়ে উঠতে পারে কাছের মানুষটিও। আজকে আমরা দেখব এমনই একটি দুর্দান্ত কোরিয়ান ভাইরাল সিরিজের গল্প, যেটা এবছরে মাত্র কয়েকদিন আগেই রিলিজ হয়েছিল। এই সিরিজটি কোরিয়ার সবচাইতে অন্যতম সার্ভাইভাল সিরিজগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে, কারণ এই সিরিজের গল্প, ভিএফএক্স, ইমোশন সবকিছুই খুবই অল্প সময়ের মধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছে। তাই আপনি যদি সার্ভাইভাল গল্প দেখতে পছন্দ করে থাকেন, তবে আজকের এই সিরিজটি আপনার জন্য বেস্ট হতে চলেছে। তাহলে চলুন ঘুরে আসা যাক দুর্দান্ত এক সার্ভাইভাল সিরিজের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন ভূমিকম্পের ফলে আমাদের পুরো পৃথিবী একদম ধ্বংস হয়ে গিয়েছিল। আর বর্তমানে পৃথিবীতে বেঁচে থাকার জন্য খুবই কম সংখ্যক জায়গা ছিল। সেই সাথে এখন পৃথিবীতে খাবার এবং পানির অনেক সংকট দেখা দিয়েছিল। আর বর্তমানে পৃথিবীতে সবচাইতে মূল্যবান ছিল এক ধরনের ক্যানফুড। এই ক্যানফুডই এখন মানুষ টাকার মতো ব্যবহার করত। ক্যানফুডের মাধ্যমে খাবার, পানি, থাকার জায়গা, এমনকি মানুষের জীবনও কেনা যেত। অর্থাৎ এই ক্যানফুডের বিনিময়ে মানুষ মানুষকে হত্যা পর্যন্ত করত। এবার আমরা সাউথ কোরিয়ায় ধ্বংস হয়ে যাওয়া একটি জায়গা দেখতে পাই, যেখানে একটি মেয়ে একটি লাশের কাছ থেকে একটি ক্যানফুড পেয়ে সেটাকে নিয়ে নেয়। আসলে বর্তমানে মানুষ একে অপরকে খাবারের জন্য মেরে ফেলছিল, তাই বিভিন্ন জায়গাতে মানুষের লাশ পড়ে থাকত। আর এই মেয়েটি এভাবে লাশ খুঁজে খুঁজে বিভিন্ন ক্যানফুড এবং অন্যান্য জিনিসপত্র জোগাড় করত। এই মেয়েটির নাম ছিল সুমিন। তো সুমিন তখনই ক্যান্টিনে একটি সুড়ঙ্গের মাধ্যমে বেরিয়ে আসে। এরপর সে সোজা একটি গাড়ির কাছে চলে যায়, আর শেষে গাড়ির ভেতরে থাকা একজন গেটকিপারের সাথে দেখা করে। আর কিছুক্ষণ পর সে ধ্বংস হয়ে যাওয়া শহরের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে একটি জায়গাতে চলে যায়, যেখানে বিশাল বড় একটি বিল্ডিং দাঁড়িয়েছিল। আসলে এখন পৃথিবীর বেশিরভাগ জায়গায় ধ্বংস হয়ে গিয়েছে, শুধুমাত্র পৃথিবীতে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি বিল্ডিং। এই বিল্ডিংটি ছিল সেই বিল্ডিংগুলোর মধ্যে একটি, কিন্তু এটাকে শুধুমাত্র একটি বিল্ডিং বলা যায় না, বরং এটা যেন বর্তমান পৃথিবীর এক নতুন শহর, যেখানে পৃথিবীর সমস্ত বেঁচে যাওয়া মানুষেরা সার্ভাইভ করছে। প্রথমে তো মানুষ এই জায়গাটিকে বেঁচে থাকার মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল। এরপর আস্তে আস্তে এই জায়গাটি যেন ছোটখাটো একটি মার্কেটে পরিণত হয়ে যায়। মানুষ প্রথমে একে অপরের সাথে নিজেদের অপ্রয়োজনীয় জিনিসগুলো অদল বদল করে নিত। যেমন কারো পানির প্রয়োজন হলে সে এমন একজনের সাথে তার জিনিস বদল করত, যার কাছে অনেক খাবার ছিল কিন্তু কোনো পানি ছিল না। এভাবেই মানুষ প্রথমে এই জায়গাটিকে নিজেদের বসবাসের জায়গা করে তুলেছিল। কিন্তু আস্তে আস্তে এই জায়গাটি যেন মানুষের ক্ষমতার এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে, কারণ বর্তমানে এই জায়গাটিতে যার কাছে অনেক বেশি খাবার, পানি এবং ক্যানফুড ছিল, সেই মূলত ছিল এই জায়গাটি সবচাইতে শক্তিশালী ব্যক্তি। তার কাছে বিভিন্ন পাওয়ার ছিল, সে চাইলে যা খুশি তাই করতে পারত। এমনকি যার কাছে সার্ভাইভ করার যত বেশি জিনিসপত্র ছিল, সে ফ্লোর ভেদে সবচাইতে উপরে থাকত। এবার আমরা পার্ক নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা ছিল এই বিল্ডিংয়ের সবচাইতে ক্ষমতাবান ব্যক্তি। তার কাছে মূলত সবচাইতে বেশি রেশন ছিল, অর্থাৎ সার্ভাইভ করার জন্য যা কিছু প্রয়োজন সেই সবকিছু তার কাছেই বেশি ছিল। তাই সে ৯ নম্বর ফ্লোরে থাকত এবং তার আন্ডারে কাজ করত বিভিন্ন মানুষ, যারা কিনা এই বিল্ডিংয়ের নিচের ফ্লোরগুলোতে থাকে। আর পার্কের আন্ডারে যারা যারা কাজ করে, তারাই মূলত পুরো বিল্ডিংয়ের সবকিছু পরিচালনা করে থাকে। এখানেই বসবাসরত সকলের কাছ থেকে ট্যাক্স এনে তারা পার্ককে দিয়ে দেয় এবং তার অর্ডার অনুযায়ী সমস্ত কাজ করে। আর ট্যাক্স হিসেবে মূলত এখানে টাকা পয়সা নয়, বরং বিভিন্ন খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেওয়া হয়। তো মিস্টার পার্কের সবচাইতে কাছের লোক ছিল তাইজিন, যে কিনা সবসময় নিজের জীবনকে আরও বেশি উন্নত বানাতে চাইত। এজন্য সে প্রতিনিয়ত বিভিন্ন মানুষদের উপর অত্যাচার করত এবং তাদের কাছ থেকে বিভিন্ন খাবার, পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নিত। তাই বিল্ডিংয়ের প্রায় সব মানুষই তার ভয়ে অনেক বেশি আতঙ্কিত থাকত। তারা বিল্ডিংয়ের মধ্যে বিভিন্ন রুলসও চালু করে রেখেছিল, যেমন কেউ কারো জিনিস চুরি করতে পারবে না, কেউ তাদের উপরে কথা বলতে পারবে না, এমনকি তারা যা বলবে তাদেরকে তাই শুনতে হবে। তবে যদি কোনো মানুষ এখানে তাদের অর্ডার অমান্য করে বা কোনো জিনিস চুরি করার চেষ্টা করে, তাহলে তাইজেন এবং তার লোকেরা তাদেরকে কঠিন শাস্তি দেয়। এমনকি কিছু মানুষের হাতের মধ্যে রড ঢুকিয়ে দেওয়া হতো। সেই সাথে এত বেশি ভয়ানক ভয়ানক শাস্তি দেওয়া হতো, যাতে করে সেই শাস্তি দেখে বাকিরাও ভয় পেয়ে যায়। তো প্রতিদিনের মতো আজকেও তাইজেন এবং তার টিমেরা ট্যাক্স নিচ্ছিল, আর এখন শুধুমাত্র একটি জায়গা থেকে ট্যাক্স নেওয়া বাকি ছিল। তবে সেখানকার রুমটি তালাবদ্ধ অবস্থায় ছিল,
তাই তাইজিন এবং সঙ্গীরা যখন তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তখন তারা দেখতে পায় ভেতরে কিছু লাশ পড়ে আছে, যেগুলো পচে গিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। তাই তখন তাইজিনের লোকেরা সেই লাশগুলো সরিয়ে জিনিসপত্রগুলো নেয়ার চেষ্টা করছিল। তবে এদিকে আমরা সুমিনকে দেখতে পাই। তাইজিন এবং তার লোকেরা যখন এই সমস্ত কাজে ব্যস্ত ছিল তখন সুমিন সেখানে তাদের ট্যাক্সের বস্তা দেখতে পায়। সে তখন সুযোগ বুঝে সেই বস্তাটি চুরি করে নিয়ে পালিয়ে যেতে থাকে। আর সেই বস্তাটিতে মূলত অনেকগুলো ক্যানফুড ছিল, যেগুলো ছিল বর্তমানে সবচাইতে মূল্যবান জিনিস। সুমিন তাড়াতাড়ি করে সেই জিনিসগুলো নিয়ে পালিয়ে কিছুটা দূরে চলে আসে, যেখানে সে আগে থেকেই তার একটি ব্যাগ রেখেছিল। সুমিন তখন তাড়াতাড়ি সেই ক্যানফুডগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়, আর সে দ্রুত সেই ব্যাগটি নিয়ে সেই বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছিল। এদিকে তাইজিনরা যখন বুঝতে পারে যে তাদের ট্যাক্সগুলো চুরি হয়ে গিয়েছে, তারা তখন বিল্ডিংয়ের সমস্ত জায়গাতে সেই চোরকে খুঁজতে থাকে। এমনকি তারা সঙ্গে সঙ্গে বিল্ডিং থেকে বের হওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেয়, যার ফলে সুমিন সেই জায়গাতে অনেক বাজেভাবে ফেসে যায়। এদিকে এমন সময় তাইজিনের মনে পড়ে যায় যে কিছুক্ষণ আগে সে একটি মেয়ের সঙ্গে ধাক্কা খেয়েছিল, যার কাছে অনেক বড় একটি ব্যাগ ছিল। তার কাছে মনে হচ্ছে সেই মেয়েটিই চুরি করেছে। তাইজিন তখন তার লোকদেরকে অর্ডার করে যে বিল্ডিংয়ের প্রত্যেকটি জায়গাতে তন্ন তন্ন করে খোঁজার জন্য, আর যদি তারা কোনোভাবে সেই মেয়েটিকে পেয়ে যায় তাহলে যেন সঙ্গে সঙ্গেই তারা তাকে মেরে ফেলে। এদিকে তাইজিনকে তার বস পার্ক ডেকে পাঠায়। তাইজিন তখন সেখানে চলে যায়। আর অন্যদিকে সুমিন কোনোভাবেই সেই বিল্ডিং থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না, তাই সে বাধ্য হয়ে তার সেই চুরি করা জিনিসগুলোকে লুকিয়ে ফেলে। আর সেই বিল্ডিং থেকে বের হওয়ার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। তবে এমন সময় সুমিন কোনো একজন মানুষকে দেখতে পায়, যাকে তার কাছে অনেকটাই চেনা পরিচিত লাগছিল। এবার অন্যদিকে আমরা পার্ককে দেখতে পাই, যেখানে একটি মেয়ের সঙ্গে রুমের মধ্যে বসেছিল। আর এই মেয়েটির নাম ছিল জেমি। জেমি মূলত কিছু মেডিসিনের বিনিময়ে পার্কের সঙ্গে সময় কাটায়, যার ফলে জেমিকে সবাই অনেক নিচু চোখে দেখত। এমনকি কেউ তাকে একদমই পছন্দ করত না। সেই সাথে সে বেঁচে থাকার জন্য খাবার থেকে শুরু করে পানি পর্যন্ত যা কিছু পেত সেই সব কিছু পেত পার্কের জন্যই। তো এখানে জেমি পানি নিয়ে যখন চলে যাচ্ছিল তখন একটি ছেলে তাকে ইচ্ছে করে মাটিতে ফেলে দেয়, যেটা দূর থেকে দেখছিল সুমিন। আর সুমিন এখানে এই মেয়েটিকে দেখে চিনতে পারে যে এটা তো তার বান্ধবী জেমি, যার কিনা একসময় অনেক ভালো বন্ধু ছিল। সুমিন তখন পেছন থেকে জেমিকে তার নাম ধরে ডাক দেয়। আর জেমি যখন তাকে দেখতে পায় তখন সে অনেক খুশি হয়ে যায়। তাদের দুজনের মধ্যে কেউই আসলে কল্পনাও করতে পারছিল না যে তারা বেঁচে আছে। তারা তো ভেবেছিল তারা ভূমিকম্পে একে অপরকে হারিয়েছে, তাই দুজন দুজনকে জীবিত দেখতে পেয়ে বেশ খুশি ছিল। তবে এমন সময় সুমিন জেমির হাতে অনেকগুলি ইঞ্জেকশনের দাগ দেখতে পায়। এরপর সে জেমির কাছে জানতে চায় যে এখন কি সে ড্রাগস নিতে শুরু করেছে। সে তো আগে এমন ছিল না। সুমিনের কাছে মনে হচ্ছিল যে জেমি হয়তো ড্রাগস নেয়, তাই সে জেমিকে বলে তোর এখানে একদম থাকতে হবে না, তুই আমার সঙ্গে বাহিরে চল। কিন্তু জেমি তাকে বলে যে সে এখানে অনেক ভালো আছে, এখানে তো সে একদম সুরক্ষিত আছে, আর বাহিরে তো এমন কিছু নেই যেখানে সে সার্ভাইভ করতে পারবে। জেমি এখানে সুমিনকে আরও জানায় যে এখানকার বস তাকে অনেক বেশি পছন্দ করে, আর সে তো তাকে একদম প্রিন্সেসের মতো ট্রিট করে। সে যদি কোনো মতে এখানকার বস পার্ককে খুশি করতে পারে তাহলে বস তাকে তার প্রয়োজনীয় সবকিছু দেয়, তাই সে এই জায়গা ছেড়ে কোথাও যেতে চায় না। জেমি তখন সুমিনকেও এখানে থেকে যেতে বলে এবং বলে যে সে তাকে এখানকার সমস্ত কিছু বুঝিয়ে দেবে। কিন্তু সুমিন জেমির এসব কথায় রাজি হয় না, বরং সে জেমিকে রেখে সেখান থেকে চলে যায়। যদিও সে চাইলে জেমির রুমে গিয়ে থাকতে পারত, কিন্তু সে সেখানে থাকে একটি ভাঙা গাড়ির মধ্যে লুকিয়ে থাকে এবং সেই জায়গা থেকে বের হয়ে যাওয়ার সুযোগ খুঁজতে থাকে। তবে যদি এর মধ্যে সে ধরা পড়ে যেত তাহলে তাকে মেরে ফেলা হতো, কারণ এখানে নির্দিষ্ট একটি সময় রয়েছে যেই সময়ের পর কেউ ঘর থেকে বের হতে পারে না। এই পুরো জায়গাটিতে সেই সময় কারফিউ চলে। এদিকে সুমিন এখানে তার বান্ধবী জেমিকে নিয়ে চিন্তা করছিল এবং সে তাদের অতীত জীবনের ফ্ল্যাশব্যাক দেখছিল, যেখানে জেমি তার কাছে ছিল অনেক পবিত্র একটি মেয়ে, যার গায়ে কখনো কোনো পাপের ছোঁয়া পর্যন্ত লাগেনি। জেমি সত্যিই অনেক ভালো ছিল, তাই সুমিন জেমিকে তার বান্ধবী বানিয়েছিল। কিন্তু বর্তমানে জেমি ছিল আগের জেমির চাইতে একদমই আলাদা, যে কিনা শুধুমাত্র কিছু রিসোর্সের জন্য নিজের সম্মান একজন খারাপ লোকের কাছে বিক্রি করে দিচ্ছে। এসব ভাবতে ভাবতেই যখন একদম মাঝরাত হয়ে যায় তখন সুমিনের গাড়ির সামনে তেজিন চলে আসছে, কারণ তেজিন গাড়ির মধ্যে কিছু ক্যানফুড দেখতে পেয়েছিল। সে তখন লুকিয়ে লুকিয়ে ক্যানফুডগুলো চুরি করার চেষ্টা করছিল। তবে সুমিন এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে ভাবছিল তেজিন তাকেই ধরতে এসেছে। তবে এমন সময় সেখানে অনেক জোরে একটি চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। সুমিন তখন কোনো মতে সেই জায়গা থেকে সরে বিষয়টি দেখতে চলে যায়, আর সে এখানে দেখতে পায় যে তার বান্ধবী জেমি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। সে সোজা একটি গাড়ির উপরে পড়ে সেখানেই মারা গিয়েছে। অন্যদিকে সঙ্গে সঙ্গেই মিস্টার পার্ক তার লোকদেরকে অর্ডার দেয় যাতে করে যত দ্রুত সম্ভব জেমির লাশটিকে সরিয়ে ফেলা হয়।
পার্কের লোকেরা তখন টেনে হিচড়ে জেমির লাশটিকে ময়লার মতো করে ছুঁড়ে ফেলে দেয়, যেটা দেখে সুমিনের অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু সুমিন তখন নিজেকে কোনো মতে কন্ট্রোল করে তাইজেন এবং তার লোকেরা যখন চলে যায় সেও তখন তাদের পিছু করে। তবে এমন সময় সুমিন নিচে তাকিয়ে দেখতে পায় যে জেমির লাশের উপর কিছু কালো ছায়া হামলা করে দিয়েছে, আর তারা জেমির লাশটিকে একদম ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে। হয়তো কোনো পশু জেমির লাশটিকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে সুমিন সেখানে অনেক কাঁদছিল, কিন্তু তার এখানে কিছুই করার ছিল না। আর সুমিন এখানে নিজের কান্না কন্ট্রোল করতে না পারার কারণে সেখানে শব্দ হলে তাইজেন এবং তার লোকেরা তাকে দেখে ফেলে, আর তারা সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলে। সুমিন তখন তাদের সাথে ফাইট করার অনেক চেষ্টা করছিল, কিন্তু তারা এখানে সুমিনকে এত পরিমাণ মারধর করে যে সুমিন একদম অজ্ঞান হয়ে যায়। আর যখন সুমিনের চোখ খোলে তখন সে নিজেকে একটি চেয়ারের মধ্যে বাঁধা অবস্থায় দেখতে পায়। এরপর তেজিন তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। সে তার কাছে জানতে চায় যে সে কেন চুরি করেছে আর ক্যানগুলো সে এখন কোথায় রেখেছে। সুমিন তখন এখানে তাইজিনকে বলে যে সে আস্তে আস্তে এমনিই মারা যাবে, তাই এখন মরে গেলেও তার কোনো সমস্যা নেই, এজন্য সে তাদেরকে কিছুই বলবে না। তাইজিন তখন রেগে গিয়ে তার মাথায় একটি প্লাস্টিক ব্যাগ দিয়ে মুড়িয়ে ফেলে। এতে সুমিন যেন দম বন্ধ হয়ে একদম মরেই যাচ্ছিল, কিন্তু তারপরও সে কোনো কিছুই স্বীকার করছিল না। এদিকে এমন সময় সুমিন একটি ফ্ল্যাশব্যাক দেখছিল, যেখানে জেমি তাকে বলেছে যে তার ডায়াবেটিস আছে, আর সে মূলত ইনসুলিনের জন্য পার্কের সাথে সময় কাটাত। কিন্তু সুমিনের এখানে বারবার মনে পড়ছিল যে ডায়াবেটিস তো মূলত জেমির কখনো ছিলই না, বরং ডায়াবেটিস ছিল জেমির যমজ বোনের। তাহলে জেমি কি তার বোনের জন্যই এই সমস্ত কিছু করেছে? আর করলেই বা এখন জেমির বোন কোথায়? সুমিন এই সমস্ত কথাই ভাবছিল। এদিকে এমন সময় সেখানে তাইজিনদের কিছু লোক চলে আসে, আর তারা তাইজিনকে জানায় যে বাহিরে জিমিন তার লোকদেরকে নিয়ে এই জায়গাটি দখল করতে চলে এসেছে। তাইজিন তখন দ্রুত বাহিরে বেরিয়ে যায় এবং সে জিমিনের সঙ্গে কথা বলতে থাকে। জিমিন আসলে পার্কেরই একজন লোক ছিল, যে কিনা তাইজিনের মতোই কাজ করত। তবে সে লুকিয়ে লুকিয়ে সবসময় তাইজিনকে ফলো করত এবং সে চাইতো তাইজিনের চাইতো অনেক বড় পজিশনে যেতে। তো এবার জিমিন এবং তাইজিনের গ্রুপ সামনাসামনি চলে আসে। জিমিন তখন তাইজিনকে বলে, তোর দিন আর বেশি দিন নেই রে, এখন থেকে সবকিছুর নিয়ন্ত্রণ থাকবে আমার দখলে, তাই তোকে একটু আমার লোকদেরকে নিয়ে ওয়ার্নিং দিতে এলাম। তো এবার তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে আবারও ভূমিকম্প শুরু হয়ে যায়। এতে সবাই অনেক আতঙ্কিত হয়ে যায়, কিন্তু জিমিন এবং তাইজিনের যেন এদিকে কোনো হুঁশই ছিল না। তারা দুজন এখানে একে অপরের সঙ্গে লড়াই শুরু করে দেয়। আর এদিকে সুযোগ পেয়ে সুমিন সেই জায়গা থেকে কোনো মতে পালিয়ে যায়। এবার সেখানে তাইজিনদের বস পার্ক চলে আসে। পার্ক মূলত জিমিনকে বোঝানোর জন্য এসেছিল, যাতে করে তারা নিজেদের মধ্যে লড়াই না করে। তবে জিমিন এখানে পার্ককে জানায় যে তাইজিন তাদের নিজেদের লোক নয়, বরং তাইজিন তাদের দলে থেকেই তাদেরকে ধোঁকা দিচ্ছে। সে অনেকবার ট্যাক্সের খাবার চুরি করেছে, এমনকি গতকালও তারা যে ট্যাক্সগুলো সংগ্রহ করেছিল সেগুলো এখন কোথায় গিয়েছে তারা বলতেই পারে না। পার্ক তখন উত্তেজিত না হয়ে তাইজিনের কাছে জানতে চায় যে জিমিন যেগুলো বলছে এটা সত্যি কিনা। তাইজিন তখন তাকে বলে যে এটা সত্যি নয়, গতকাল তো তাদের ট্যাক্সের খাবারগুলো চুরি হয়ে গিয়েছিল, আর চোরকে অলরেডি তারা ধরে ফেলেছে। তাইজিন তখন ইশারা দিয়ে তার লোকের কাছে সুমিনের ব্যাপারে জানতে চাইলে তার লোক তাকে জানায় যে সুমিন অলরেডি সুযোগ পেয়ে পালিয়ে গিয়েছে। এতে পার্কের কাছে মনে হয় তেজিন সবকিছু মিথ্যে বলছে, আর তেজিনও এখানে পার্কের অনেক প্রশ্নের উত্তর দিতে পারে না। তাই পার্ক তখন সঙ্গে সঙ্গে তেজিনের কাছ থেকে সমস্ত পাওয়ার ছিনিয়ে নেয় এবং জিমিনকে এই জায়গার পুরো পাওয়ার দিয়ে দেয়। আর সে তেজিনকে বলে যে এটা তেজিনের ভাগ্য যে সে তাকে এই বিল্ডিং থেকে বের করে দিচ্ছে না, তাই এর পর থেকে যেন সে সাবধানে থাকে, আর কোনো ভুল করলে সে তাকে এখান থেকেও বের করে দেবে। অন্যদিকে সুমিন লুকিয়ে লুকিয়ে জেমির রুমের সামনে চলে যায়, আর সে কোনো মতে জেমির রুমের তালা ভেঙে তার রুমের ভেতরে ঢুকে যায়। আর সে পুরো রুম তন্ন করে জেমির সেই যমজ বোনকে খুঁজতে থাকে। অনেক সময় খোঁজার পর সে একটি জায়গাতে দেখতে পায় যে জেমির বোন লুকিয়ে রয়েছে, যার নাম ছিল জেসি। আর পার্ক মূলত জেসিকেই পছন্দ করেছিল। তবে জেমি খুব ভালো করেই জানত যে জেসির ইনসুলিনের প্রয়োজন, কিন্তু সে তার বোনকে এত বেশি ভালোবাসত যে সে তার বোনকে কখনো সম্মানহানি হতে দিতে চাইত না। এজন্য সে নিজেই জেসি সেজে মিস্টার পার্কের সঙ্গে থাকত এবং তার বোন জেসির জন্য ইনজেকশন নিয়ে আসত। এসব দেখে সুমিনের কাছে অনেক খারাপ লাগছিল। জেসি এখানে তার বোন জেমির জন্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, আর সে তার বোনের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করছিল। কিন্তু সুমিন তাকে সান্ত্বনা দিয়ে বুকে টেনে নেয়। তবে তারপরও সুমিন অনেক দুশ্চিন্তায় ছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল না যে জেমি নিজেই নিজেকে শেষ করে দিয়েছে, কারণ জেমি তো এইভাবে জেসিকে ছেড়ে চলে যেতে পারে না। এদিকে সুমিন দেখতে পায় যে জেসির কাছে আর মাত্র 2 দিনের মতো মেডিসিন রয়েছে। এসব দেখে সুমিন সিদ্ধান্ত নেয় যে জেমি কিভাবে মারা গিয়েছে সেটা সে অবশ্যই খুঁজে বের করবে, আর জেসির জন্য সে কিছু একটা ব্যবস্থা করবে। এবার সেদিন সুযোগ পেয়ে সুমিন তাইজিনের কাছে চলে যায়। এরপর সে তাইজিনকে গিয়ে বলে
যে তাদের কাছ থেকে সে যে ক্যানফুডগুলো চুরি করেছিল সেগুলো অলরেডি চুরির মাল হিসেবে গণ্য হয়েছে, তাই পার্ক সেই ক্যানফুডগুলোকে ট্যাক্স হিসেবে চাইবে না, এজন্য সেটার মালিক এখন সে। তবে তাইজিন চাইলে সে সেই ক্যানগুলো তাকে দিয়ে দেবে, তবে এর বিনিময়ে তাইজিনকে তাকে থাকার জায়গা এবং সুরক্ষা দিতে হবে, যাতে করে সে কোনোভাবে ধরা পড়ে না যায়। সুমিন এখানে তাইজিনকে এটাও বলে যে মাত্র 2 মাসের মধ্যে সে তাইজিনকে আরও অনেকগুলো ক্যানফুড এনে দেবে, এখন যা দিয়েছে তার চাইতেও দ্বিগুণ, কারণ এই পুরো বিল্ডিংটি ছিল অনেকটা শেয়ার মার্কেটের মতো, আর মার্কেটিং পলিসি তার অনেক ভালো করেই জানা আছে, এজন্য সে তার বিজনেস আইডিয়াকে কাজে লাগিয়ে তাকে আরও অনেক বেশি ক্যানফুড এনে দেবে। এসব কথা শুনে তাইজিন তখন তার কথায় রাজি হয়ে যায়, কারণ ক্যানফুডই এখন ছিল সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস। তবে তাইজিন এখনও নিজের পাওয়ার ফিরে পাওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, তাই সে আজকে যখনই একজন স্মাগলারের খবর পায় তখন সে তার লোকদেরকে নিয়ে তাকে ধরতে চলে যায়, কিন্তু সে স্মাগলার ছিল অনেক বেশি শক্তিশালী, তাই সেই উল্টো তাইজিনের উপর হামলা করে বসে। এভাবে করে সে স্মাগলার যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই সেখানে সুমিন এসে সেই স্মাগলারকে এমনভাবে আক্রমণ করে যে সে স্মাগলার একদম মাটিতে লুটিয়ে পড়ে, যার ফলে তাইজিন তাকে ধরতে সক্ষম হয়। কিন্তু সুমিনের এমন ফাইটিং স্কিল দেখে সবাই একদম অবাক হয়ে যায়। এবার সুমিন তখন সে স্মাগলারের রুমের মধ্যে গিয়ে দেখতে পায় যে সেখানে একটি ছোট্ট ফ্রিজ রয়েছে, আর এটা দেখে তার মাথায় একটি আইডিয়া চলে আসে। এবার কিছুক্ষণ পর সেখানে পার্ক চলে আসে, কারণ তাইজিন সে স্মাগলার এবং তার পুরো টিমকে ধরে ফেলেছিল, তাই মিস্টার পার্ক এই সমস্যাটির সমাধান করতে এসেছে। চুরির মতো স্মাগলিংও ছিল এখানকার অনেক ভয়ানক একটি অপরাধ, তাই পার্ক এখানে সে স্মাগলার এবং তার পুরো টিমকে কঠিন শাস্তি দেয়। সে তাদেরকে সেই জায়গা থেকে এমন একটি জায়গাতে ফেলে দেয় যেখানে ভয়ানক জন্তু জানোয়ারেরা তাদেরকে ছেড়ে ছেড়ে খাবে। এরপর পার্ক যখন সবার মতো সেই মেন স্মাগলারকে মারতে যাবে ঠিক তখনই সেই স্মাগলার চিৎকার করে ওঠে, আর সে বারবার বলতে থাকে তাকে মারলে তারই ক্ষতি হয়ে যাবে। তার তো নিশ্চয়ই একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, সে অনেক ভালো একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, তাই যদি পার্ক তাকে মেরে ফেলে তাহলে এখন তো তারা এমনিতেই বিদ্যুৎ ব্যবহার করতে পারছে না, কিছুদিন পর তারা আরও করতে পারবে না, কারণ সমস্ত জিনিস আস্তে আস্তে পুরনো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সেই স্মাগলারের একথা শুনে পুরো গ্রুপ একদম চুপ হয়ে যায়, আর তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তারা তাকে মারবে না। কিন্তু এমন সময় দেখা যায় সুমিন সেখানে এগিয়ে আসে, আর সে সোজা ধাক্কা দিয়ে সে স্মাগলারকে নিচে ফেলে দেয়। তাইজিন এতে ভীষণ রেগে যায়, এমনকি পার্কও রেগে গিয়ে তাকে কিছু বলতেই যাবে, কিন্তু ঠিক এমন সময় সুমিন তাকে বলে সে নিজে একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, আর এই কাজ সে খুব ভালো করেই জানে, তাই একজন স্মাগলারের মতো মানুষের কাছে তাদের নত হওয়ার কোনো প্রয়োজন নেই, প্রত্যেকটি অপরাধীকে তাদের প্রাপ্য শাস্তি পেতেই হবে। এমন সময় পার্ক লক্ষ্য করে যে সুমিন তাইজিনের টিমে নতুন সদস্য। তাইজিন তখন পার্কের কাছে এসে ক্ষমা চায় যে তার এত ছোট একজন টিম মেম্বার তার কোনো কথা না শুনে স্মাগলারকে ফেলে দিয়েছে। তাইজিন ভেবেছিল পার্কেতে তার উপর ভীষণ রেগে যাবে, কিন্তু পার্ক উল্টো তাদের দুজনের উপরই প্রচণ্ড খুশি হয়ে যায় এবং তাদের অনেক প্রশংসা করে, আর তাইজিনের কাছে সে সুমিনের সম্পর্কে জানতে চায়। তাইজিন তখন জানে যে সে তার টিমে নতুন এসেছে, আর এখন তার ট্রেনিং চলছে। এখানে তাইজিনও এখন সুমিনের উপর বেশ খুশি ছিল, কারণ তার জন্যই আস্তে আস্তে পার্কের কাছে তার ইমেজ কিছুটা ঠিক হচ্ছে। এবার সুমিন সেদিন সুযোগ পেয়ে সেই ফ্রিজটি তাদের রুমে নিয়ে আসে, আর সে কিছু পুরনো কেবলের মাধ্যমে সেখানে কোনো মতেই ইলেকট্রিক লাইন অন করে ফেলে, যার ফলে এখন তাদের কাছে বিদ্যুৎ রয়েছে, যেটা কিনা বর্তমান পৃথিবীতে খুবই দুর্লভ একটি জিনিস ছিল। এবার জেসির কাছ থেকে সুমিন জানতে পারে যে জেসি আজকে বাইরে গিয়েছিল। সুমিন এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, আর সে জেসিকে আজকের পর থেকে এখান থেকে বের হতে মানা করে দেয়, কারণ যদি পার্ক একবার তাকে দেখে ফেলে তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। কারণ পার্ক জানত না যে জেমি এবং জেসি 2 যমজ বোন, তাই সে অনেক কড়াকড়িভাবে জেসিকে বাইরে যেতে মানা করে। কিন্তু জেসি এখানে উল্টো সুমিনের উপর প্রচণ্ড রেগে যায়, আর সে সুমিনকে বলে তুমি কি আমাকে এখন বন্দি করে রাখতে চাইছো? তুমি বাহিরে যেতে পারলে আমি কেন যেতে পারবো না? আমাকে নিয়ে তোমার কোনো দুশ্চিন্তা করতে হবে না। অন্যদিকে পার্কের কাছে তাইজিনের ইমেজ আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছিল, তবে জিমিনিতে অনেক বেশি জেলাস ফিল করছিল, যার ফলে সে তাইজিনের উপর নজর রাখতে শুরু করে। আর সে লক্ষ্য করে যে তাইজিন ক্যানফুড দিয়ে অনেকগুলো সিগারেট কিনে স্টক করছে এবং পরবর্তীতে কিছুটা দাম বাড়লে সেগুলোকে আবার সেল করছে। অর্থাৎ সে একটি ক্যানফুড দিয়ে 1 বক্স সিগারেট কেনার পর সেই সিগারেটের মূল্য যখন 2টো ক্যান হয়ে যায় তখন সে সেগুলোকে বিক্রি করে তার ক্যানফুড বাড়াচ্ছিল। আর এই পুরোটাই ছিল সুমিনের বুদ্ধি। সুমিনের আসলে এই বিষয়ে আইডিয়া ছিল যে কখন কোন জিনিসের মূল্য কেমন হতে পারে। এদিকে এসব দেখে সুমিন তখন তাইজিনের কাছে এই ব্যাপারে জানতেও চাচ্ছিল, কিন্তু তাইজিন তাকে কিছুই বলে না। আর এভাবে কয়েকদিন তাইজিনকে ফলো করতে করতে জিমিনও নিজের কাছে বেশ কিছু জিনিসপত্র স্টক করছিল, যেটা সে তাইজিনকে দেখিয়ে দেয়। তাইজিন এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ জিমিন এখন তার সঙ্গে কম্পিটিশন শুরু করে দিয়েছে। এতে করে সে কিভাবে জিতবে?
সুমিন তখন তাকে দুশ্চিন্তা করতে মানা করে দেয় এবং সে তাইজিনকে বলে যে তার কাছে আরও একটি দুর্দান্ত আইডিয়া আছে, যেটার মাধ্যমে তাইজিন তার স্টক আরও বড় করতে পারবে। সুমিন এখানে বলে কিছুদিন পরেই সেপ্টেম্বর মাস শেষ হতে চলেছে, আর সেপ্টেম্বর শেষ হতে হতেই বৃষ্টি শুরু হবে। এতে মানুষের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র ভেজা থাকবে এবং চারিপাশের পরিবেশ থাকবে অনেক বেশি ঠান্ডা। তাই মানুষের তখন আগুন এবং বিভিন্ন গরম কাপড়ের প্রয়োজন হতে পারে। এজন্য এখনই তোমরা ফুয়েল এবং গরম জিনিসপত্র স্টক করে রাখো, কারণ সেপ্টেম্বর মাস পার হলেই এগুলোর দাম দ্বিগুণ হয়ে যাবে। তাইজিন তখন তার লোকদেরকে নিয়ে এটাই করতে শুরু করে, আর দেখা যায় সুমিনের ধারণাই একদম ঠিক হয়ে যায়। সত্যি সত্যি ফুয়েল এবং গরম জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়, যার ফলে তাইজিন অনেক ক্যানফুড উপার্জন করতে থাকে। আর সে তাদের বস পার্ককে খুশি করার জন্য সে অনেকগুলো ক্যানফুড নিয়ে তাকে দেয়। তবে জিমিনের কাছে তাকে দেওয়ার মতো মাত্র কয়েকটি ক্যানফুড ছিল। এতে দেখা যায় পার্ক তাইজিনের উপর অনেক ইমপ্রেস হয়ে যায়, আর সে তাইজিনকে বিল্ডিংয়ের অনেক বড় একটি দায়িত্ব দেয়। সে তাকে পার্কিং লট এবং বেশ কয়েকটি বড় বড় ফ্লোরের দায়িত্ব দিয়ে দেয়, যেটার অপেক্ষা তাইজিন অনেকদিন ধরেই করছিল। আর এখানে জিমিনের পাওয়ার অনেক কমিয়ে দেয়া হয়, তার সমস্ত ফ্লোর কমিয়ে তাকে শুধুমাত্র ৮ নম্বর ফ্লোরের দায়িত্ব দেয়া হয়, যেখানে মানুষেরা নিজেদের প্রয়োজনীয় জিনিসের জন্য নিজেদের শরীর বিক্রি করত। তাই জিমিন এখানে তার বসকে বলে যে এটা সে কোনোভাবেই মানবে না, কিন্তু তার বস তার দিকে এমনভাবে তাকায় যে জিমিন সঙ্গে সঙ্গে ক্ষমা চায়। এরপর তাদের বস পার্ক তাইজিনকে একটি উপহার দেয়, যেখানে অনেকগুলো ফ্রেশ পানির বোতল ছিল, যেগুলো কিনা ছিল বর্তমানের অনেক মূল্যবান জিনিস। তাই তাইজিন অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সুমিনের কাছে জেসি তার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইছে, আর সুমিন তো একদম জেসিকে নিজের আপন বোনের মতো আপন করে নিয়েছে। তবে এমন সময় দেখা যায় সুমিনের কাছে তাইজিন আসে। তাইজিন এখানে সুমিনকে জানায় যে আজকে রাতে তার সাথে সুমিনকে ডিউটি করতে হবে, কারণ তার একজন সঙ্গী আজকে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। তাই তাদের দুজনকে আজকে গার্ডের দায়িত্ব পালন করতে হবে। তবে সুমিন জানায় তার তো আরও লোকেরা রয়েছে, তাদেরকে রেখে সে তাকে কেন চুজ করেছে। তাইজিন এতে কোনো উত্তর দেয় না। তবে সুমিন বুঝতে পারে যে তাইজিন এখন আস্তে আস্তে তার উপর ভরসা করতে শুরু করেছে, আর তাইজিন মূলত সত্যি সত্যি সুমিনকে এখন অনেক বেশি প্রাধান্য দিত, কারণ সে চাইতো সুমিনের মাধ্যমে আরও অনেক পণ্যের স্টক করতে, যেগুলোর মাধ্যমে আস্তে আস্তে সে তার পাওয়ারের পরিধি বাড়িয়ে নিতে পারবে। এবার সুমিন এবং তাইজিন একে অপরের সাথে গল্প করছিল, আর গল্প করতে করতে সুমিন তাইজিনকে এমন একটি কথা বলে যেটা শুনে তাইজিন একদম অবাক হয়ে যায়। সুমিন তাইজিনকে বলে, তোমার তো বিল্ডিংয়ের বিভিন্ন জায়গাতে নিজের পাওয়ার বাড়ানোর অনেক ইচ্ছে, তবে তোমার কি কখনো এটা ইচ্ছে হয় না যে তোমাদের বস পার্ককে ৯ তলা থেকে ফেলে দিয়ে পুরো বিল্ডিংয়ের মালিক হয়ে যেতে? কিন্তু তাইজিন আসলে পার্কের অনেক বিশ্বস্ত একজন লোক ছিল, তাই সে এই ধরনের কথা কখনো কল্পনাও করতে পারে না। তবে সুমিনের মতো এইটুকু মেয়ের মাথায় এই ধরনের চিন্তা দেখে তাইজিন বেশ অবাক হয়ে যায়। তবে তাইজিন সুমিনকে জানায় যে সে পার্কের সাথে এমনটা কোনোদিনও করতে পারবে না, কারণ যেদিন পৃথিবীতে ভয়ানক ভূমিকম্প হয়েছিল সেদিন তার পরিবারের সবাই মারা গিয়েছিল। সে না খেয়ে অনেক কষ্ট করে জীবনযাপন করছিল, আর যখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল ঠিক তখনই তার বস পার্ক এসে তাকে বাঁচায় আর তাকে এই বিল্ডিংয়ে নিয়ে আসে। এরপর ডোমিন নামক একজন মহিলা তার দেখাশোনা করে, যে কিনা এই বিল্ডিংয়ের ৮ তলায় কাজ করত, অর্থাৎ দেহের বিনিময়ে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিত। যদিও সবার কাছে সে অনেক ঘৃণার পাত্রী ছিল, কিন্তু তাইজিন তাকে অনেক বেশি সম্মান করত। আর তখন থেকে তাইজিনের একটি উদ্দেশ্য ছিল যে সে বিশ্বস্ততার সাথে পার্কের কাজ করবে, বিল্ডিংয়ের প্রত্যেকটি জায়গাতে জায়গাতে নিজের পাওয়ার বাড়াবে এবং ডোমিনকে সুন্দর একটি জীবন দেবে। এবার ডিউটি শেষ করে সুমিন যখন তার রুমে ফিরে আসে তখন তার বুকে প্রচণ্ড ব্যথা উঠে যায়, যেটা তার প্রায় সময়ই হতো। আর এই ব্যথার জন্য তার একটি বিশেষ ধরনের মেডিসিনের প্রয়োজন ছিল, যেটা বর্তমানে ব্ল্যাক মার্কেটেও পাওয়া যাচ্ছিল না। আর এখন এই মেডিসিনটি পাওয়ার জন্য তার হাতে শুধুমাত্র একটিই উপায় রয়েছে, সেটা হলো পার্কের কাছে যাওয়া, তার বিশ্বাস অর্জন করা। এমন সময় পুরো বিল্ডিংয়ে পানি নিয়ে হইচই শুরু হয়ে যায়, কারণ বিল্ডিংয়ের কোথাও এখন পানি পাওয়া যাচ্ছিল না। আর বাহিরে এখন এত ভয়ানক জন্তু জানোয়ার ছিল যে তাদের ভয়ে কেউ পানি আনতে বাহিরে যাওয়ার সাহস পাচ্ছিল না। তাই পানির অভাবে সমস্ত বিল্ডিংয়ের মানুষ এক হয়ে যায়, আর বস পার্ক কাউকে না কাউকে পানি আনতে যেতে বলে, কিন্তু ভয়ে সবাই পিছিয়ে যাচ্ছিল। তবে সুমিন অনেক সাহসিকতার সাথে পার্কের সামনে দাঁড়ায়, আর সে পার্ককে বলে যে তার শুধুমাত্র কয়েকজন মানুষের সাহায্যের প্রয়োজন, তাহলে সে মাত্র ৩ দিনের মধ্যে পুরো বিল্ডিংয়ে পানির ব্যবস্থা করে ফেলবে। এটা শুনে পার্ক তার প্রতি খুবই খুশি হয়ে যায়, আর সে তাকে তার সাথে লাঞ্চ করার জন্য ইনভাইট করে। এদিকে দেখা যায় জেসি লুকিয়ে লুকিয়ে বাইরে বের হচ্ছিল এবং সবকিছু দেখছিল। তবে আজকে কয়েকজন ব্যক্তি তাকে নোটিশ করে ফেলে। অন্যদিকে সুমিন যখন পার্কের সাথে লাঞ্চ করছিল তখন পার্ক তার অনেক প্রশংসা করছিল এবং সে তার কাছে জানতে চাইছিল যে সে কি অনেক ভালো স্টুডেন্ট ছিল, তা না হলে তার এত বুদ্ধি কোথা থেকে আসলো। এমনকি সে এখানে সুমিনের বয়স জানতে চায়। সুমিন বলে তার বয়স এখন 18 বছর চলছে।
পার্কে তো অনেক খুশি হয়ে গিয়ে তাকে বলে যে এখন তাদের এই পুরো বিল্ডিংয়ে 18 বছরের কেউ নেই। আগে একটি মেয়ে ছিল, তার নাম ছিল জেমি। জেমি ছিল তার অনেক কাছের মানুষ। সুমিন চাইলে আস্তে আস্তে তার জায়গা নিতে পারে। তবে সুমিন এটা ভেবে অনেক খুশি হয়ে যায় যে পার্ক তাহলে এখনও জেসির কথা জানতে পারেনি। এরপর পার্ক সুমিনকে বলে, আমি এখন সবচাইতে বেশি বিশ্বাস করি তোমার উপর, তাই তুমি তাইজিনের উপর একটু নজর রেখো এবং ও কি কি করছে সেই সমস্ত রিপোর্ট তুমি আমাকে দেবে, কারণ আমি কাউকে বিশ্বাস করি না। আর তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে তুমি যা চাও আমি তাই দেব। এরপর পার্ক তখন সুমিনকে তার হার্টের সেই মেডিসিনগুলো দেখায়, অর্থাৎ পার্ক তার হার্টের রোগটি সম্পর্কে জানত। মিস্টার পার্ক এখানে সেই মেডিসিনটি দেখিয়ে সুমিনের সাথে এমনভাবে কথা বলছিল যেন সুমিনের জীবন এখন তার হাতে রয়েছে। এরপর সুমিন তখন তার রুমে ফিরে আসে, কিন্তু সে আশেপাশের কোথাও জেসিকে দেখতে পাচ্ছিল না। তবে কিছুক্ষণ পরে সেখানে জেসি আসলে দেখা যায় জেসি তার সঙ্গে করে একটি রেডিও স্ক্যানার নিয়ে এসেছে। কিন্তু জেসিকে বাইরে যেতে দেখে সুমিন তার উপর প্রচণ্ড রেগে যায়। আর সে জেসিকে বলে, আমি তোমাকে বারবার বলেছি রুম থেকে বের না হওয়ার জন্য, তুমি তারপরও কেন আমার কোনো কথাই শুনছ না? তুমি নিজেই তো তোমার দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছ, আমার কাছে ক্ষমা চেয়েছ, তারপরও কি আমার কথার কোনো মূল্য নেই তোমার কাছে? জেসি তখন সুমিনের কাছে ক্ষমা চায় আর সে তাকে কথা দেয় যে সে আজকের পর থেকে আর বাহিরে যাবে না। এবার কিছুক্ষণ পর সুমিনদের দরজার সামনে জিমিন আসে। সে কেন এসেছে সুমিন এটা জানতে চাইলে জিমিন তাকে বলে যে এদিকে একটি চোর এসেছিল আর তার সন্দেহ হচ্ছে যে সুমিন সেই চোরটিকে লুকোতে সাহায্য করেছে। তবে যদি সুমিন এমনটা না করে থাকে তাহলে সে যেন তাকে দরজা খুলে দেয় চেক করার জন্য। সুমিনও তখন বাধ্য হয়ে দরজা খুলে দেয়, তবে তার আগে সে জেসিকে লুকিয়ে ফেলে। এবার কিছুক্ষণ পর সুমিন বুঝতে পারে যে জিমিন আসলে মিথ্যে বলে এখানে ঠকেছে, তাই সে জিমিনের কাছে সরাসরি তার উদ্দেশ্য জানতে চায়। জিমিন তখন তাকে বলে যে সে সুমিনের ব্যাপারে সমস্ত খোঁজখবর নিয়েছে আর সে জানতে পেরেছে পার্কের যে জেমি নামক বান্ধবী ছিল যার সাথে পার্ক সময় কাটাতো, সেই মেয়ে জেমি আসলে সুমিনের ছোটবেলার বান্ধবী ছিল। এরপর জিমিন সুমিনকে বলে, আমি যেটা ধারণা করছি সেটাই ঠিক, তুমি নিশ্চয়ই তোমার বান্ধবীর মৃত্যুর বদলা নিতে এসেছ তাই না? তুমি মিস্টার পার্ককে মেরে ফেলতে চাও তাই তো? তাই প্ল্যান করে তুমি তাইজেনের টিমে ঢুকেছ। তবে চিন্তা করো না, আমিও তোমার দলের লোক। তাইজেন তো পার্ককে নিজের বাবার চাইতেও বেশি সম্মান করে, তাই ওর পক্ষে তোমাকে সাহায্য করাটা সম্ভব নয়। তবে আমিও তোমার মতো পার্ককে ঘৃণা করি, আমি তাকে মেরে ফেলেই সমস্ত জায়গা দখল করতে চাই। আর আমি জানি যে এই কাজে তুমি আমাকে সাহায্য করতে পারবে, তাই তুমি আমার সঙ্গে কাজ করো। আর যদি আমার সাথে তুমি কাজ না করো তাহলে আমি পার্কে গিয়ে সমস্ত সত্য কথা বলে দেব, তখন তোমার কি অবস্থা হবে বুঝতেই তো পারছো। এবার প্রায় বেশ কয়েকদিন যাবৎ সুমিন জিমিনের এই অফারের ব্যাপারেই ভাবতে থাকে আর সে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে সে কি করবে। তবে জেসি তাকে বলে যে জিমিনের মতো স্বার্থপর মানুষদের কাছ থেকে দূরে থাকতে, কারণ জিমিন কোনো ভালো মানুষ নয়, সে স্বার্থের জন্য সবকিছু করতে পারে। এবার জেসি যেই রেডিওটি এনেছিল সুমিন সেই রেডিওটি ঠিক করে সারারাত মিউজিক শুনতে শুনতে চিন্তা করতে থাকে আর সকালের মধ্যে সে একটি প্ল্যান তৈরি করে ফেলে। এরপর সে তাইজিনকে বলে যে তার কাছে ডুমিনকে বাঁচানোর একটি উপায় আছে, সে ডুমিনকে সেই বাজে কাজ থেকে বের করে আনতে পারবে। এটার জন্য সুমিন যত তাড়াতাড়ি সম্ভব পানি স্টক করে রাখতে বলে, কারণ জিমিন এক ধরনের অ্যালকোহল বানানোর পরিকল্পনা করছে যেটার জন্য তার অনেক পানির প্রয়োজন হবে। তাই তাইজিন যদি আগেই পানি স্টক করে রাখে তাহলে এটা তার পরবর্তীতে অনেক কাজে আসবে। তো সুমিনের কথা মতো তাইজিন তখন সেটাই করে। তার কাছে যতগুলো ক্যানফুড ছিল সে সেই সমস্ত ক্যানফুডগুলো পানি কিনতেই খরচ করে দেয়। এরপর সুমিন নিজেই চলে যায় জিমিনের সাথে দেখা করতে আর সে জিমিনকে জানায় যে সে তার সাথে কাজ করতে চায় আর জিমিনকে সে তাইজিনের ব্যাপারে সমস্ত তথ্য দেবে। তবে এর বিনিময়ে তারও কিছু পাওয়ার আছে, সেটা হলো জিমিন যখন 9 নম্বর ফ্লোর কবজা করে ফেলবে তখন সেই পুরো ফ্লোর তাকে দিতে হবে, কারণ সেই ফ্লোরে প্রচুর পরিমাণে মেডিসিনের স্টক ছিল যেগুলো তার এবং জেসির কাজে আসবে। সেই সাথে সুমিন জিমিনের কাছে জেসির সুরক্ষা চায়। জিমিন তখন তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় পার্ক যেই পানির বিশাল একটি স্টক করেছিল সেই পানির ভেতরে কেউ একজন ময়লা ঠেলে দিয়েছে, যার ফলে সেই পানি আর ব্যবহারের উপযোগী ছিল না। তাই পার্ক অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। তবে ঠিক তখনই সেখানে ডুমিন চলে আসে, যে কিনা তাইজিনের খেয়াল রেখেছিল। ডুমিন তখন এখানে একটি সলিউশন এনে বলে যে এই সলিউশনটি সঠিক পরিমাণে পানিতে মেলানোর পর মাত্র একদিনের মধ্যেই পানি আবারও নিরাপদ হয়ে যাবে। এভাবে ডুমিন পানির সমস্যাটিকে সলভ করে ফেলে, যার ফলে পার্ক তখন খুশি হয়ে আজকে তাকে ডিনারে ডেকে নেয়। এবার কিছুক্ষণ পর সুমিন একটি অদ্ভুত মুখোশ খুঁজে পায়। এরপর সে সেই মুখোশটি নিয়ে পার্কের কাছে এসে বলে যে সে জানতে পেরেছে যে পানিতে কে ময়লা মিশিয়েছে। সুমিন তখন পার্ককে সবকিছু বলে দেয় আর এর বিনিময়ে পার্ক তাকে কিছু মেডিসিন দেয়। অন্যদিকে তাইজিন যখন ডুমিনের খোঁজ নিতে যায় তখন সে সেখানে জিমিনকে দেখতে পায়।
আর জিমিন তাইজিনকে দেখে এমনভাবে হাসছিল যেন সে বিশাল বড় কোনো বাজি জিতে গিয়েছে। এবার জিমিন এখান থেকে যাওয়ার আগে তাইজিনকে বলে মিস্টার পার্কের নজর ডোমিনের উপর পড়েছে, কারণ সে বস পার্ককে পানি ঠিক করতে সাহায্য করেছিল, তাই বস পার্ক আমাকে তার উপর নজর রাখতে বলেছে। এই বলে জিমিন সেখান থেকে চলে যায়। আর তাইজিন এখানে অনেক রেগে গিয়ে ডোমিনকে বলে যে সে কেন এমনটা করল। সে জানে যে এমনটা করলে সে পার্কের নজরে চলে আসবে, আর কিছুদিন পর তো সে নিজেই তাকে এই জায়গা থেকে উদ্ধার করত। কিন্তু ডোমিন তখন তার হাতে একটি ডায়েরি তুলে দেয়, আর সে তাইজিনকে বলে যে পার্ক আসলে তাইজিনের কল্পনা চাইতেও অনেক বেশি খারাপ একজন মানুষ। তবে এই ডায়েরিতে কি ছিল সেটা আমরা জানতে পারব। এরপর পার্ক জিমিনের একজন সঙ্গীকে ডেকে নিয়ে আসে, যে কিনা বোবা এবং কানে শুনতে পেত না। তাই পার্ক তখন তাকে একটি কাগজ লিখে তার কাছে জানতে চায় যে বিল্ডিংয়ের পানির ঘটনার পেছনে কি তাইজিনের হাত রয়েছে, কারণ সুমিন তাকে জানিয়েছে যে এটা তাইজিন করেছে। এটা শুনে সেই লোকটি তখন মনে মনে ভাবতে থাকে যে সে তো সুমিনকে জিমিনের সঙ্গেও দেখেছিল, তাহলে নিশ্চয়ই জিমিনের সঙ্গে প্ল্যান করে সুমিন এমনটা করেছে। তবে সেও এখানে তাইজিনের নাম বলে, আর এর বিনিময়ে পার্ক তাকে কিছু মেডিসিন দেয়, যেটা কিনা ছিল তার মাথা ব্যথার পেইন কিলার। এবার সেই লোকটি চলে যাওয়ার পর পার্ক তখন সুমিনকে ডেকে পাঠায়, আর সে সুমিনকে অর্ডার দেয় যে সুমিন যেন তাইজিনকে যেভাবেই হোক মেরে ফেলে, কারণ তাইজিনের কর্মকাণ্ড এবং আজকে তার চাহনি দেখে পার্ক বুঝতে পেরেছিল যে তাইজিনে এখন তার সবচাইতে বড় শত্রু। কিন্তু সুমিন এমনটা করতে রাজি হয় না। সুমিন তখন পার্ককে বলে যে সে যদি তাইজিনকে মেরে ফেলে তাহলে তাইজিনের টিমের এমন অনেক বিশ্বস্ত লোকেরা রয়েছে যারা কিনা তাইজিনের জন্য সবকিছু করতে পারে। তখন দেখা যাবে ওরা আপনাকে অথবা আমাকেই মেরে ফেলবে। তাই এত বড় ঝামেলা করার তো কোনো প্রয়োজন নেই, আপনি বরং এই কাজটি জিমিনের হাতে দিন, কারণ জিমিন এবং তাইজিন আগে থেকেই শত্রু। তাই এতে বিষয়টি খুব সহজেই সলভ হয়ে যাবে। পার্কও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপর সুমিন যখন পার্কের রুম থেকে বেরিয়ে আসে তখন সে সেখানে জিমিনকে দেখতে পেয়ে বলে যে বস পার্ক তার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাচ্ছে, তাই সে জিমিনকে ডেকেছে। জিমিন তখন দ্রুত সেখানে চলে যায়। আর জিমিনের পার্কের রুমে যাওয়ার প্রায় বেশ কিছুক্ষণ পর সুমিন সোজা চলে আসে তাইজিনের কাছে। সেও তাইজিনকে বলে যে বস তাকে ডেকেছে। তাইজিন তখন এক মুহূর্তেও দেরি না করে সেখানেই যাচ্ছিল। তবে সুমিন তাকে একটি ফাঁকা জায়গাতে নিয়ে আসে যেখানে কেউ ছিল না। এরপর সে সেখানে সেই রেডিও স্ক্যানারটি প্লে করে দেয়, যেটার মাধ্যমে ভয়েস রেকর্ডও করা যেত। আর সেই রেকর্ডের মধ্যে সুমিন পার্ক এবং জিমিনের কথোপকথন রেকর্ড করে নিয়েছিল, যেখানে পার্ক জিমিনকে বলছে তুই শুধুমাত্র তাইজিনের কাছে যাবি আর ওকে বলবি যে আমি ডেকেছি। তারপর দেখবি ও সবকিছু ছেড়ে দিয়ে কুকুরের মতো দৌড়ে আমার কাছে চলে আসবে। ও তো আমার একটা পালিত কুকুর, আমি যা বলিও তাই করে। তবে আমার কাছেও মনে হচ্ছে যে পানির ঘটনার সঙ্গে তাইজিনই জড়িত, আর ও হয়তো আস্তে আস্তে আমার উপর জেলাস ফিল করছে। এমনও তো হতে পারে যে ও আমার জায়গা নিতে চাইছে, তাই তুই ওকে ডেকে নিয়ে মেরে ফেলবি। যদিও ওর দ্বারা আমার অনেক উপকার হয়েছিল, কিন্তু তারপরও আমি এখন কাউকেই বিশ্বাস করি না। আর আমার কাছে তো ওর কোনো মূল্যই নেই। আমি তো শুধুমাত্র ওকে কিছু নর্মাল ক্যাপসুল দিয়েছিলাম যখন ও অসুস্থ অবস্থায় পড়েছিল, কিন্তু ও অদ্ভুতভাবে সুস্থ হয়ে গিয়েছে আর মনে করেছে যে আমি ওকে বাঁচিয়েছি, কিন্তু আসলে তো ওকে বাঁচিয়েছে ডোমিন। আমার কাছে তাইজিন একদম আমার পোষা কুকুরের মতো। এসব কথা শুনে তাইজিন যেন বিশ্বাসই করতে পারছিল না যে এতগুলো বছর ধরে সে যে বসকে তার বাবার চাইতেও বেশি ভালোবেসেছে এবং তার প্রত্যেকটি অর্ডার অক্ষরে অক্ষরে পালন করেছে, সে কিনা আজকে তাকে কুকুরের সাথে তুলনা করছে, এমনকি তাকে মেরে ফেলার প্ল্যান করছে। আর সুমিন মূলত সবকিছু প্ল্যান করে এ কারণেই করেছিল, যাতে করে সে তাইজিনের সামনে পার্কের আসল রূপ তুলে ধরতে পারে, কারণ তাইজিন পার্ককে অনেক বিশ্বাস করত। এরপর তাইজিন সুমিনের কাছে জানতে চায় যে তার এখন কি করা উচিত। সুমিন তখন তাকে বলে যে সবকিছু সে আগে থেকেই প্ল্যান করে রেখেছে। জিমিনের সবচাইতে কাছের যেই ব্যক্তি রয়েছে, যে কিনা বোবা এবং কানে শুনতে পেত না, তাকে সুমিন আগেই হাত করে নিয়েছিল, আর সেই তাকে শিখিয়ে দিয়েছিল পার্ককে তাইজিনের নাম বলার জন্য। এমনকি সে তাকে অনেকগুলো পেন কিলার দিয়েছে, যেটা কিনা ছিল এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সেই সাথে সে তাকে কথা দিয়েছিল যে সে তাকে তার প্রয়োজনীয় আরও পেন কিলার দেবে যদি তার বিনিময়ে সে জিমিনকে শেষ করে দেয়। এবার সুমিন তাইজিনকে বলে আজকেই হচ্ছে জিমিনের শেষ দিন, জিমিন সরে গেলে জিমিনের জায়গা তুমি পেয়ে যাবে। এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে সত্যি সত্যি জিমিনের সবচাইতে কাছের লোকে জিমিনকে হত্যা করে ফেলে। এমনকি সে এখন জিমিনের পুরো টিমের লিডার হয়ে যায়। আর সে সবাইকে বলে যে তারা সবাই এখন সুমিনের কথা মতো চলবে, কারণ সে বুঝতে পেরেছে যে সুমিনী অনেক ভালো একজন লিডার। তবে আসলে তো সে এসব কিছু মেডিসিনের বিনিময়ে করছিল। এরপর তাইজিন এবং সুমিন পুরো বিল্ডিংয়ের মানুষদেরকে একত্রিত করতে থাকে এবং সবাইকে তাদের বস পার্কের বিরুদ্ধে লড়তে বলে, কারণ পার্ক প্রতিনিয়ত মানুষের সাথে অন্যায় করে চলেছে। সে শুধুমাত্র তার পাওয়ার ব্যবহার করে এখানে টিকে আছে, বরং তার তো এখানকার কারো জীবনে কোনো অবদানই নেই।
আর এভাবে চলতে থাকলে পার্ক একদিন এক এক করে সবাইকে মেরে ফেলবে। এভাবে করে তাইজিন এবং সুমিন সবাইকে পার্কের বিরুদ্ধে করে ফেলে। এরপর সুমিন সোজা চলে যায় জেসির কাছে, আর সে জেসিকে কড়াকড়িভাবে মানা করে দেয় যে জেসি যেন কোনোভাবেই আজকে রাতে বাইরে বের না হয়। তবে জেসি এখানে সুমিনকে জানায় যে সে ডুমিনের ব্যাপারে একটি কথা জানতে পেরেছে। ডুমিন আসলে একটি রিসার্চ সেন্টারে কাজ করত, যেখানে সে বিভিন্ন মেডিসিন তৈরি করত। আর সে এমন একটি বিষাক্ত মেডিসিন তৈরি করেছিল যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীর লাল হয়ে যায়। আর তার বোন জেমি যখন মারা গিয়েছিল তার আগে তার বোন জেমির শরীরও লাল হয়ে গিয়েছিল। তাই এখন জেসির সন্দেহ হচ্ছিল যে ডুমিনি হয়তো তার বোন জেমিকে বিষ দিয়ে মেরে ফেলেছে, যাতে করে জেমির জায়গা সে নিতে পারে, সে পার্কের কাছে যেতে পারে এবং সমস্ত সুবিধা ভোগ করতে পারে। তবে সুমিন তখন জেসিকে কথা দেয় যে আজ রাতের মধ্যে সে সমস্ত সত্য কথা বের করে ফেলবে। অন্যদিকে পার্ক ছিল অনেক চালাক একজন মানুষ, সে সব সময় প্রত্যেকের উপর নজর রাখত। তো সে যখন এখানে সুমিনকে নিয়ে ভাবছিল, ঠিক তখনই তার মনে পড়ে যায় যে সে বেশ কয়েকদিন সুমিনকে জেমির রুমের কাছে দেখেছিল। তাই তার সুমিনের উপর সন্দেহ হয়। সে তখন সোজা জেমির রুমটি চেক করার জন্য চলে যায়। অন্যদিকে সুমিন চলে আসে ডুমিনের রুমে, আর সে অনেক তল্লাশি করে ডুমিনের রুমে একটি বিষের বোতল পায়, যেটা দেখে তারও মনে হচ্ছিল যে ডুমিনি হয়তো জেমিকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। তবে এমন সময় সে সেখানে ডুমিনের ডায়েরি চেক করে দেখতে পায় যে ডায়েরিতে পার্কের ব্যাপারে অনেক তথ্য লেখা আছে। এমনকি সেখানে ছোট্ট একটি বাচ্চার ছবিও রয়েছে, যে কিনে ছিল ডুমিনের সন্তান। কিন্তু পার্কের জন্য কোনো এক কারণে ডুমিন তার সন্তানকে হারিয়েছে। এমন সময় সেখানে সেই বিল্ডিংয়ের বেশ কয়েকজন মহিলারা চলে আসে, যারা প্রত্যেকেই পার্কের জন্য নিজেদের সন্তানকে হারিয়েছে। আসলে যখন এই বিল্ডিংয়ের বাচ্চারা কিছুটা বড় হয়ে যায়, তখন পার্ক জোর করে তাদেরকে বাহিরের ধ্বংসস্তূপের মধ্যে পাঠিয়ে দেয়, যাতে করে তারা সেখান থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে পারে। কিন্তু তারা বয়সে অনেক ছোট হওয়ার কারণে অনেকেই বেঁচে ফিরতে পারে, আবার অনেকে একবার গেলে বেঁচে ফিরতে পারে না। আর এভাবেই এই প্রত্যেকটি মহিলা তাদের সন্তানদেরকে হারিয়েছিল। তাই তারা সবাই একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা যেভাবেই হোক পার্ককে শেষ করে দেবে এবং তাদের সন্তানদেরকে হত্যার প্রতিশোধ নেবে। তাই তারা পার্কের জন্য বিষ মিশিয়ে একটি খাবার তৈরি করেছিল। কিন্তু সেই খাবারটি ভুল করে জেমি খেয়ে ফেলে, যার কারণে পার্কের বদলে জেমির মৃত্যু হয়ে যায়। তবে জেমির মৃত্যুতে ডুমিনো মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল। এবার এমন সময় সেখানে তাইজিন চলে আসে। তাইজিন আসলে ডুমিনের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছিল। তবে এমন সময় সে এখানে সুমিনকে দেখে অবাক হয়ে যায়। আর এখানে আসার পর তাইজিন সবকিছু জানতে পারে যে সুমিন আসলে জেমির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তাইজিনকে ব্যবহার করেছে। তাই তাইজিন এতে অনেক রেগে যায়, আর সে সুমিনকে বলে, তুমি তাহলে নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করে এসেছ? তবে সুমিন তাকে বলে, এটা সত্যি যে আমি তোমাকে ব্যবহার করে পার্কের কাছে গিয়েছি, কিন্তু তাই বলে তো এটা নয় যে আমি তোমার কোনো ক্ষতি করেছি, বরং আমি তোমার ভালোই চেয়েছি। আর আমি প্ল্যান করে পার্কের মুখোশ তোমার কাছে খুলে দিয়েছি, তা না হলে এখনো তুমি পার্ককে বিশ্বাস করতে। এমন সময় ডুমিনো তাইজিনকে বলে যে সুমিনের জন্যই আবার তাদের মনে সাহস চলে এসেছে, তা না হলে পার্কের ক্ষমতা তো আরও বেড়েই যেত। এখন তাদের সবাই মিলে প্রতিবাদ করার সময় এসেছে। এরপর সুমিন তাইজিনকে বলে, দয়া করে আমাকে সাহায্য করো। এবার যদি আমি হেরে যাই তাহলে হয়তো কখনোই আমি জিততে পারবো না। অন্যদিকে দেখা যায় গতকাল রাতে জেমির রুমে যাওয়ার পর পার্ক সেখানে জেমির বোন জেসিকে খুঁজে পেয়ে তাকে এনে বন্দি করে রেখেছে। এবার কিছুক্ষণ পর পার্কের কাছে তার একজন গার্ড দৌড়ে আসে, আর সে পার্ককে জানায় যে পানির লাইন ঠিক হয়ে গিয়েছে। সবাই তখন দৌড়ে পানির লাইনের কাছে যায়, আর তারা সেখানে পানি পান করতে থাকে। আর পার্ক তো এটা ভেবেই একদম অবাক হয়ে যায় যে সুমিন কিভাবে এত তাড়াতাড়ি লাইন ঠিক করে ফেলল। কিন্তু এমন সময় তার মনে পড়ে যায় যে সে তো তার রুমটি ফাঁকা রেখে চলে এসেছে, তাই সে দৌড়ে তার রুমের দিকে যাচ্ছিল। এদিকে সুমিন সেই সুযোগে রুমে তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল, আর সে এখানে জেসিকে মুক্ত করে দিয়ে বলে যে সে যেন যত পরিমাণ সম্ভব তার নিজের জন্য ইনসুলিন চুরি করে নিয়ে নেয়। অন্যদিকে তাইজিন তার সঙ্গীদেরকে নিয়ে পার্কের লোকদের উপর হামলা করে দেয়, আর তাইজিনকে সাহায্য করছিল সেই বোবা লোকটি এবং তার পুরো টিম। এভাবে প্রায় চারিদিক থেকে পার্কের লোকদেরকে ঘিরে ফেলা হয়, আর সেখানেই বিশাল বড় এক লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে জেসি কোনো মতে ইনসুলিন নিয়ে সেই মহিলাগুলোর কাছে চলে যায়, যারা কিনা ডুমিনের রুমের মধ্যে ছিল, কারণ আপাতত এই জায়গাটি সবচাইতে সুরক্ষিত ছিল। এমন সময় পার্ক তার রুমে এসে সুমিনকে দেখতে পায়, আর সে সুমিনকে বলে, কে তুই, আর তুই এখানে কেন এসেছিস? সুমিনও তখন পার্ককে সবকিছু বলে দেয় এবং তাকে জানায় যে জেমি তার বোনের মতো ছিল। পৃথিবীতে জেমি ছিল তার সবচাইতে আপন মানুষ। সেই জেমিকে সে মেরে ফেলেছে, তাই সে যেভাবেই হোক জেমির হত্যার প্রতিশোধ নেবে। তবে পার্ক তাকে বলে যে সে তো জেমিকে মারেনি, কিন্তু সুমিন তখন তাকে বলে যে বিষ মেশানো খাবার তো তাকে দেওয়া হয়েছিল, তাহলে সেটা জেমি খেল কিভাবে? আর সে কেনই বা উপর থেকে নিচে পড়ে গিয়েছিল? নিশ্চয়ই পার্কি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।
একথা শুনে পার্কের সেদিন রাতের কথা মনে পড়ে যায়, যেদিন জেমি মারা গিয়েছিল। সেদিন পার্ক ডিনারের জন্য খাবার রেডি করছিল, আর সে জেমির সঙ্গে বসেই ডিনার করছিল। তবে তাদের খাবারের ডিশটিতে লবণ কম ছিল, তাই পার্ক তখন জেমিকে লবণ নিয়ে আসতে বলে। আর জেমি লবণ আনতে গেলে পার্ক দেখতে পায় যে তাদের দুজনের প্লেটেই চিজ নেই, তাই সে দুটো প্লেট নিয়ে গিয়ে প্লেটের মধ্যে চিজ রেখে দেয়। ফলে তাদের দুজনের খাবার বদল হয়ে যায়। আর জেমি আসলে সুযোগ বুঝে পার্কের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। সেই সবকিছু করেছিল ডুমিনের বুদ্ধিতে। এবার জেমি লবণ নিয়ে ফিরে এসে যখন খাবার খেতে শুরু করে, তখন সে দেখতে পায় পার্কের কিছুই হচ্ছে না, আর তার শরীর লাল হতে শুরু করেছে। জেমি এতে বুঝতে পারে যে তাদের প্ল্যান ফেল হয়েছে, আর সে আর বাঁচবে না। তাই সে সেই পুরো খাবারটি শেষ করে উঠে দাঁড়ায় এবং সে পার্ককে মন থেকে অভিশাপ দেয়। সেই সাথে পার্কের উপর তার যত রকমের ক্ষোভ ছিল, যেই কথাগুলো সে তাকে এতদিন ধরে কখনোই বলতে পারেনি, সেই সমস্ত কথাগুলো বলে তার উপর ঘৃণা প্রকাশ করে। এরপর সে নিজেই পার্কের রুমে জানালা দিয়ে লাফ দিয়ে নিচে পড়ে যায়। পার্ক তখন সুমিনকে সবকিছু বলে। সেই সাথে সে তাকে আরও বলে, আমি শুধুমাত্র তোমাকে সবকিছু এজন্যই বলছি যাতে তোমার কাছে পরিষ্কার হয়ে যায় যে জেমিকে আমি মারিনি। তবে তাই বলে এই নয় যে জেমির মৃত্যুতে আমার খারাপ লেগেছে। শুধুমাত্র আমি আমার বিছানার একজন সঙ্গীকে হারিয়েছি। তবে এখন তো আমার কাছে জেসি আছে, তাই আমার আর কোনো চিন্তা নেই। আর জেসি এখন কোথায় থাকতে পারে সেটাও আমি জানি। তার জন্য এখন ডুমিনের রুম ছাড়া আর কোনো জায়গায় সুরক্ষিত নয়, তাই আমি আমার লোকদেরকে অলরেডি সেখানে পাঠিয়ে দিয়েছি। একথা শুনে সুমিন তখন সেখানে হাসে। আর সে পার্ককে বলে, এখন তোর বিছানার সঙ্গী না খুঁজে এটা চিন্তা কর যে তোর দাফন কোথায় হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তোরা মরতে চলেছিস। কিছুক্ষণ আগে আমি যেই পানির লাইনটি চালু করেছিলাম, সেই পানির লাইনের পানিতে আমি বিষ মিশিয়ে দিয়েছি, যেগুলো তুই এবং তোর টিম পান করেছিস। এবার কিছুক্ষণ পর দেখা যায় সত্যি সত্যি পার্ক এবং তার যে লোকেরা সেই পানি পান করেছিল, তাদের সবার নাক মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে। পার্ক এতে বুঝতে পারে যে সবকিছুই সুমিনই করেছে। সে তখন প্রচণ্ড রাগে সুমিনের উপর ঝাঁপিয়ে পড়ে, আর সে সুমিনের গলা এমনভাবে চেপে ধরে যে সুমিন সেখানে অজ্ঞান হয়ে যাচ্ছিল। তবে সুমিন এখানে ঝাপসা চোখে তার বান্ধবী জেমিকে দেখতে পায়, আর তার কাছে মনে হতে থাকে যে জেমি তাকে তার সঙ্গে যাওয়ার জন্য ডাকছে। জেমি এখন একদম একা রয়েছে, তাই সেও জেমির কাছে যেতে চাইছিল। এসব ভাবতে ভাবতে সুমিন সেখানে মারাই যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় সেখানে ডুমিন এবং তার সঙ্গীরা চলে আসে। তারা কোনো মতে সুমিনকে বাঁচিয়ে নেয়। তবে এখানে তাদের সবার চোখে ছিল প্রতিশোধের আগুন, কারণ এই পার্কের জন্যই তারা তাদের নিজেদের সন্তানকে হারিয়েছে, যাদেরকে তারা তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসত। আর এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে যারা ছিল তাদের জীবনের বেঁচে থাকার শেষ অবলম্বন। এসব কিছু ভাবতে ভাবতে এক এক করে সবাই তাদের হাতে অস্ত্র তুলে নেয়, আর তারা পার্কের সেখানে খুবই নির্মমভাবে মেরে ফেলে। এই ঘটনার পর প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়, আর বর্তমানে এই বিল্ডিংয়ে কোনো নিয়মকানুন ছিল না। সবাই এখন এখানে মিলেমিশে থাকছিল, এবং এখন এই বিল্ডিংয়ের কোনো লিডার বা বসও ছিল না। সবাই নিজের মতো করে সার্ভাইভ করছিল। আর এখন থেকে তারা আর কখনোই একে অপরের সাথে লড়াই করবে না, কারণ তারা কিছুদিন আগেই দেখেছে যে ক্ষমতার জন্য লড়াই করার পরিণতি কতটা ভয়ানক হতে পারে। যদিও এখন সবকিছু একদম পারফেক্ট ছিল না, তারপরও তাদের জীবন এখন অনেক বেশি সুন্দর হয়ে উঠেছিল। এমনকি পুরো বিল্ডিংয়ে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল। তাই এখন আর আগের মতো কেউ নিজ নিজ অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল না। এবার ডুমিন এখানে তাইজেনকে একটি পরামর্শ দেয়। সে তাকে বলে যে তাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এখানে ছোট্ট একটি স্কুল বানানো। সেখানে তারা বাচ্চাদেরকে সায়েন্স এবং টেকনোলজি সম্পর্কে শেখাবে, পাশাপাশি এগ্রিকালচার সম্পর্কে তারা তাদেরকে আইডিয়া দেবে, যাতে করে তারা সায়েন্সের ব্যাপারে সবকিছু জানতে পারে এবং কৃষি বিষয়ক সমস্ত জ্ঞান অর্জন করতে পারে। এতে করে তাদের আর খাবারের অভাব হবে না। আস্তে আস্তে তারা আশেপাশের জমিগুলোকে ফসলের উপযোগী করে তুলবে। এতে ধীরে ধীরে এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবী নতুন এক রূপ পাবে, আর শুরু হবে তাদের নতুন এক জীবন। তাই যেন তখন সুমিনের কথা মতো কাজ করার সিদ্ধান্ত নেয়। আর সে খুশি হয়ে সুমিনকে একটি টেপ রেকর্ডার উপহার দেয়, যেখানে সুমিনের পছন্দের অনেকগুলো গান ছিল। সুমিনিতে অনেক খুশি হয়ে তার কানে হেডফোন লাগিয়ে গান শোনে। আর সে যখন উপরের দিকে তাকায়, তখন সে ছাদে জেমিকে দেখতে পায়, যাকে কিনা দেখতে অনেকটাই খুশি লাগছিল। তাই সুমিনের কাছে মনে হচ্ছিল যে জেমিও হয়তো এখন সবকিছু দেখে অনেক শান্তি পাচ্ছে। আর এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।